অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছে। নদীটি ছোট, বর্ষা শেষে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরে ওঠে, গ্রামের বেড়া আর বাঁশঝাড়ের নিচটা ছুঁয়ে ফেলেছে। অনেকদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশের রোদ দেখা দিয়েছে। নৌকো ঘাটে এসে লাগল। নদীর তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বর আসবার কথা বাড়ির কেউ জানত না, সেজন্যে ঘাটে লোক আসেনি। মাঝি ব্যাগ নিতে গেলে অপূর্ব তাকে বারণ করে নিজেই ব্যাগ হাতে নিয়ে আনন্দ করে তাড়াতাড়ি নেমে পড়ল। তীরে ছিল পেছল। নামার সঙ্গে সঙ্গে ব্যাগ শুদ্ধ অপূর্ব কাদায় পড়ে গেল। অমনি কোত্থেকে একটি খুব মিষ্টি গলার হাসি উচ্ছ্বসিত হয়ে আশপাশের অশ্বত্থ গাছের পাখিগুলোকে সচকিত করে দিল। অপূর্ব লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে তাকিয়ে দেখল। আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমাপ্তি। অপূর্ব অনুজয় চট্টোপাধ্যায়, মৃন্ময়ী দেবশ্রী মুখার্জি, গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে সমাপ্তি। তীরে মহাজনের নৌকো থেকে নতুন ইট পাঁজা করে নামিয়ে রাখা হয়েছে। তারই উপর বসে একটি মেয়ে হাসতে হাসতে এখনই চৌচির হয়ে যাবে এমনই মনে হচ্ছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে এদের বাড়ি ছিল। নদীর ভাঙনে দেশ ছেড়ে বছর 2-3 হলো এই গ্রামে এসে বাস করছে। মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ করে পাগলি বলে, কিন্তু গ্রামের বউরা এর উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য সব সময় আতঙ্কিত হয়ে থাকে। তার বাবা তাকে ভালোবাসে। প্রবাসী স্বামীর কথা মনে করে মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারতেন না। মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, বড় বড় দুটি কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়। শরীর লম্বা, পরিপুষ্ট, সুস্থ সবল, কিন্তু তার বয়স বেশি না কম সে প্রশ্ন কারো মনে আসে না। আমাদের অপূর্ব এর আগে ছুটিতে বাড়ি এসে এই মেয়েটিকে 2-4 বার দেখেছে। অবকাশে, এমনকি কাজের সময়ও তার সম্বন্ধে চিন্তা করেছে। এই ছোট মেয়েটির চোখে মুখে দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি বনের হরিণের মতো সবসময় দেখা দেয়। সেজন্যে মুখখানি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। সে যাই হোক, মৃন্ময়ের হাসির শব্দ যতই মিষ্টি হোক, দুর্ভাগা অপূর্ব পক্ষে কষ্টকর হয়েছিল। সে সেই ইটের স্তূপের উপর থেকে বয়ে আসা হাসির শব্দ শুনতে শুনতে ব্যাগে চাদরে কাদা মেখে গাছের ছায়া দিয়ে বাড়িতে গিয়ে পৌঁছল। হঠাৎ ছেলেকে আসতে দেখে তার বিধবা মা দারুণ খুশি হয়ে উঠলেন। পাড়া প্রতিবেশীদের মধ্যেও একটা হইচই শুরু হয়ে গেল। খাওয়া শেষ হলে অপূর্বর মা বিয়ের কথা তুললেন। অপূর্ব তৈরি ছিল, এ প্রস্তাব অনেক আগেই এসেছিল, কিন্তু সে জেদ করে বসেছিল যে বিয়ে পাশ না করে বিয়ে করবে না। মা এতদিন সেজন্য অপেক্ষা করেছিলেন। এখন আর কোনো ওজোর করা মিথ্যা। অপূর্ব বলল, আগে পাত্রী দেখা হোক, তারপরে ঠিক করা যাবে। মা বললেন, পাত্রী দেখা হয়েছে,
সেজন্য তোকে ভাবতে হবে না। মেয়ে না দেখে বিয়ে করতে পারবো না। মা ভাবলেন, এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিনি। কিন্তু তবু রাজি হলেন। সে রাত্রে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শোয়ার পর বর্ষা রাতের সমস্ত শব্দ, সমস্ত নিস্তব্ধতার অপর প্রান্ত থেকে একা বিনিদ্র শয্যায় একটি উচ্ছ্বসিত মিষ্টি হাসির শব্দ তার কানে এসে বাজতে লাগল। মন নিজেকে কেবলই এই বলে কষ্ট দিতে লাগলো, সকালবেলাকার সেই পা পিছলে পড়াটা কোনোভাবে শুধরে নেওয়া উচিত। মেয়েটা জানলই না যে আমি অপূর্ব কৃষ্ণ। এত পড়াশোনা করেছি, এতদিন কলকাতায় থেকে এসেছি, দৈবাত পা পিছলে গিয়ে কাদায় পড়ে গেছি বলে আমি মোটেই ঠাট্টা করার মতো যে সে একটা গেঁয়ো লোক নই। পরদিন অপূর্ব কোণে দেখতে যাবে। বেশি দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু যত্ন নিয়ে সাজগোজ করল। ধুতি চাদর ছেড়ে সিল্কের চাপকান চোব্বা পড়ল, মাথায় গোল পাগড়ি, পায়ে পালিশ করা জুতো, হাতে সিল্কের ছাতা নিয়ে সকালে বেরিয়ে পড়ল। সম্ভাব্য শ্বশুর বাড়িতে পা দিতেই সমারোহ সমাদরের ঘটা পড়ে গেল। মেয়েটিকে সময় মতো ঝেড়ে মুছে রং করে খোঁপায় রাংতা জড়িয়ে একটি পাতলা রঙিন কাপড়ে মুড়ে বরের সামনে নিয়ে আসা হলো। সে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকিয়ে চুপ করে বসে রইল। একজন প্রৌঢ়া দাসী সাহস দেওয়ার জন্য তার পেছনে ছিল। কনের এক ছোট ভাই তাদের বাড়ির মধ্যে এই নতুন লোকটির পাগড়ি, ঘড়ির চেন, নতুন ওঠা গোঁফ এক মনে দেখতে লাগল। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে শেষে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তুমি কি পড়ো? মেয়েটির জামা কাপড়ের স্তূপের মধ্য থেকে তার কোনো উত্তর পাওয়া গেল না। দু তিনবার প্রশ্নের পর এবং পিঠে দাসীর হাতের উৎসাহজনক মৃদু চাপড়ের পর মেয়েটি মৃদু স্বরে এক নিঃশ্বাসে তাড়াতাড়ি বলে গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণ সার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বাইরে একটা প্রচন্ড ধূপধাপ শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপিয়ে পিঠের চুল দুলিয়ে মৃন্ময়ী ঘরের ভেতরে এসে ঢুকল। অপূর্বর দিকে একবারও না তাকিয়ে একেবারে কনের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। রাখাল কিছুতেই উঠতে চায় না। দাসী বকতে লাগলো, কি অনাচ্ছিষ্টি কাণ্ড দেখে দেখি, যাও যাও, এমন করো না। অপূর্ব ভীষণ রকম গম্ভীর হয়ে মাথায় পাগড়ি নিয়ে সোজা হয়ে বসে রইল আর পেটের কাছে ঘড়ির চেন নাড়তে লাগলো। ওদিকে রাখালকে কিছুতেই রাজি করাতে না পেরে তার পিঠে শব্দ করে একটা চাঁটি মেরে এবং চট করে কোণের মাথার ঘোমটা খুলে দিয়ে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে গেল। দাসী গর্জন করতে লাগলো, দেখো দেখি, এই মেয়ের জ্বালায় তোমার পারা যায় না, তোমরা ওর মাকে গিয়ে বলো। হঠাৎ বোনের ঘুমটা খুলে যাওয়াতে রাখাল খিলখিল করে হাসতে আরম্ভ করল। এরপর পরীক্ষা সভা আর বেশিক্ষণ চলল না। জামা কাপড়ের সেই বিশাল ঢিপির মতো কোনেটি কোনো রকমে উঠে দাঁড়িয়ে দাসীর সঙ্গে ভেতর বাড়িতে চলে গেল। অপূর্ব হালকা গোঁফের রেখায় তা দিতে দিতে উঠে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াল। দরজার কাছে গিয়ে দেখে তার পালিশ করা নতুন জুতো জোড়া সেখানে নেই। বাড়ির লোক ভীষণ বিব্রত হয়ে উঠল। অনেক খোঁজ করে শেষে বাড়ির কর্তার পুরনো একটা ছেঁড়া ঢিলে চটি পরে প্যান্টালুন, চাপকান, পাগড়ি সমেত অপূর্ব গ্রামের কাদা মাখা পথ দিয়ে পা
টিপে টিপে চলতে লাগল। পুকুরের ধারে নির্জন পথের পাশে আবার হঠাৎ সেই জোর হাসির শব্দ তাকে অবাক করে দিল। অপূর্ব অপ্রস্তুতভাবে থমকে দাঁড়িয়ে চারপাশে তাকাচ্ছে। এমন সময়ে ঘন বনের মধ্যে থেকে বেরিয়ে এসে মৃন্ময়ী নির্লজ্জভাবে তার সামনে নতুন জুতো জোড়াটা রেখেই পালাতে গেল। অপূর্ব তাড়াতাড়ি তার দুহাত ধরে ফেলে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী এঁকে বেঁকে হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। তার কোঁকড়া চুলে ঘেরা দুষ্টু মুখের ওপর গাছের ডালপালার মধ্য দিয়ে সূর্যের আলো এসে পড়ল। অপূর্ব গভীর চোখে মৃন্ময়ের সেই উঁচু করা মুখের উপর তরল বিদ্যুতের মতো দুটি চোখের মধ্যে তাকিয়ে দেখল। ধীরে ধীরে মুঠি আলগা করে কি যেন একটা কাজ অসম্পূর্ণ রেখে তাকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত তাহলে সে কিছুই আশ্চর্য হতো না, কিন্তু নির্জন পথের মাঝখানে এমন অপরূপ নীরব শাস্তির কোনো অর্থ সে বুঝতে পারল না। প্রকৃতির নুপুরের শব্দের মতো সেই হাসির শব্দ সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগল। কি যেন চিন্তা করতে করতে অপূর্ব খুব ধীরে ধীরে বাড়িতে এসে পৌঁছল। সমস্ত দিন নানা ছুতো করে অপূর্ব মায়ের সঙ্গে দেখা করতে গেল না। বাইরে নেমন্তন্ন ছিল, খেয়ে এলো। সন্ধ্যের সময় ভেতর বাড়িতে যেতে মা জিজ্ঞেস করলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়েছে তো? অপূর্ব একটু অপ্রস্তুত ভাবে বলল, মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। তুই আবার কটা মেয়ে দেখলি? অনেকক্ষণ কিন্তু কিন্তু করে শেষে অপূর্ব জানালো যে তাদের প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তার পছন্দ হয়েছে। মা ভাবলেন, এত লেখাপড়া শিখে শেষে এমন পছন্দ? প্রথমে অপূর্বর অনেকটা লজ্জা ছিল, কিন্তু মা যখন এত প্রবল আপত্তি করতে লাগলেন তখন তার সে লজ্জা ভেঙে গেল। রুখের মাথায় বলে বসল, মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। কাঠের পুতুলের মতো অন্য মেয়েটিকে যতই সে কল্পনা করতে লাগলো ততই বিয়ে সম্বন্ধে তার ভয়ঙ্কর বিতৃষ্ণা হতে লাগলো। 2-3 দিন মা ছেলে দুজনের মধ্যে নানান মান অভিমানের পর অপূর্বরই জিত হল। মা মনকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ, ওর মা হয়তো ঠিক মতো শেখাতে পারেনি। বিয়ের পর আমার হাতে পড়লে স্বভাব ঠিক বদলাবে। মুখখানা তো সুন্দর, কিন্তু মাথায় ওই ছোট ছোট চুল। যাক, সে হোককে, শক্ত করে বেঁধে জব জবে করে তেল মাখিয়ে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পাড়ার লোকে অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলে নাম দিল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, তাই বলে নিজের ছেলের বিয়ের যোগ্য বলে কেউ মনে করত না। মৃন্ময়ের বাপ ঈশান মজুমদারকে সময় মতো খবর দেওয়া হলো। সে কোন একটি স্টিমার কোম্পানিতে কেরানির কাজ করে। দূরে নদীর ধারে একটি ছোট স্টেশনে ছোট একটি টিনের ছাদওয়ালা ঘরে মাল ওঠানো নামানো আর টিকিট বিক্রির কাজ। মেয়ের বিয়ে উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের কাছে ছুটি চেয়ে দরখাস্ত করল। সাহেব বিষয়টাকে তুচ্ছ মনে করে ছুটি নামঞ্জুর করে দিলেন। তখন
পুজোর সময় 1 সপ্তাহ ছুটি পাওয়ার সম্ভাবনা, সে কথা জানিয়ে ততদিন পর্যন্ত বিয়ে স্থগিত রাখবার জন্য সে দেশে চিঠি লিখে দিল। কিন্তু অপূর্বর মা বললেন, এই মাসে দিন ভালো আছে, আর দেরি করতে পারবো না। দুদিকেই প্রার্থনা অগ্রাহ্য হয়ে গেল। মনের দুঃখ মনেই চেপে রেখে ঈশান আর কোনো আপত্তি না করে সেই আগের মতো মালোচনার টিকিট বিক্রি করতে লাগলো। এদিকে মৃন্ময়ীর মা আর পাড়ার যত বর্ষীয়সী মহিলা মিলে মৃন্ময়ীকে তার ভাবী কর্তব্য সম্বন্ধে দিন রাত উপদেশ দিতে লাগলেন। খেলাধুলো, তাড়াহুড়ো করে চলাফেরা, জোরে জোরে হাসি, ছেলেদের সঙ্গে কথা বলা, এমনকি খিদে অনুযায়ী খাওয়া, সবই নিষেধের পর্যায়ে ফেলে দিয়ে বিয়েটাকে তার কাছে একটা বিভীষিকার মতো করে তুললেন। সে দুষ্ট পনি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে পিছু হটে বলে বসল, আমি বিয়ে করব না। কিন্তু বিয়ে তবু করতেই হলো। এক রাত্রের মধ্যে মৃন্ময়ের সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরের ভেতরে এসে বন্ধ হয়ে গেল। শাশুড়ি ভীষণ কঠিন মুখ করে বললেন, দেখো বাছা, তুমি আর কচি খুকি নও, আমাদের ঘরে এমন বেহায়াপনা করলে চলবে না। শাশুড়ি যেভাবে বললেন মৃন্ময়ী কথাটা সেভাবে নিল না। সে ভাবল এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্য কোথাও যেতে হবে। দুপুরবেলা তাকে আর দেখতে পাওয়া গেল না। কোথায় গেল খোঁজ পড়ে গেল। শেষে বিশ্বাসঘাতক রাখাল তার গোপন জায়গা থেকে তাকে ধরিয়ে দিল। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি, মা এবং পাড়ার সমস্ত শুভাকাঙ্ক্ষীরা মিলে যেমন বকাবকি করলেন সহজেই কল্পনা করা যায়। রাত্রে ঘন মেঘ করে ঝুপঝুপ শব্দে বৃষ্টি আরম্ভ হল। অপূর্ব বিছানার মধ্যে খুব ধীরে ধীরে মৃন্ময়ের একটুখানি কাছে এগিয়ে এসে তার কানে কানে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী বলে উঠল, না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার যত রাগ, যত শাস্তি সমস্তই অপূর্বর মাথার উপর এসে পড়ল। অপূর্ব বিরক্ত হয়ে বলল, কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের ঠিক মতো কৈফিয়ত দেওয়া শক্ত। অপূর্ব মনে মনে বলল, যেমন করে হোক একে আমি বশ করবই। পরদিন শাশুড়ি মৃন্ময়ের বিদ্রোহী হাবভাবের লক্ষণ দেখে তাকে ঘরে দরজা বন্ধ করে রেখে দিলেন। সে নতুন খাঁচাবন্দি পাখির মতো প্রথমটায় অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করে বেড়াতে লাগল। শেষে কোথাও পালাবার পথ না পেয়ে রাগে বিছানার চাদরখানা দাঁত দিয়ে ছেড়ে কুটি কুটি করে ফেলল। মাটির উপর উপুড় হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলো। এমন সময় কে যেন ধীরে ধীরে তার পাশে এসে বসল। মাটিতে লুটিয়ে পড়া চুলগুলো গালের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। মৃন্ময়ী জোরে মাথা নেড়ে হাত সরিয়ে দিল। অপূর্ব মুখ নিচু করে কানের কাছে আস্তে করে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী জোরে মাথা নেড়ে কেঁদে বলল, না। অপূর্ব তার চিবুক ধরে মুখ তুলে দেওয়ার চেষ্টা করে বলল,
একবার দেখো কে এসেছে। রাখাল মাটির উপর পড়ে থাকা মৃন্ময়ের দিকে তাকিয়ে অবাক হয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তিমাখা স্বরে বলল, না। রাখাল বেগতিক বুঝে কোন রকমে ঘর থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে টিপে বেরিয়ে দরজায় শেকল দিয়ে চলে গেল। পরের দিন মৃন্ময়ী বাবার কাছ থেকে চিঠি পেল। মৃন্ময়ের বিয়ের সময় থাকতে পারেননি বলে দুঃখ করে নতুন বরকনেকে আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি হঠাৎ এই অসম্ভব কথায় তাকে বকে উঠলেন। কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব। যত অনাসৃষ্টি আবদার। মৃন্ময়ী উত্তর না করে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিতান্ত হতাশ লোককে যেমন করে দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করে বলতে লাগলো, বাবা, আমাকে তুমি নিয়ে যাও। এখানে আমার কেউ নেই। এখানে থাকলে আমি যে বাঁচবো না। গভীর রাতে অপূর্ব ঘুমিয়ে পড়ার পর ধীরে ধীরে দরজা খুলে মৃন্ময়ী বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। এক একবার মেঘ করে আসছিল, তবে জ্যোৎস্না রাতে রাস্তা দেখবার মতো আলো যথেষ্টই ছিল। বাবার কাছে যেতে হলে কোন রাস্তায় যেতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। শুধু তার বিশ্বাস ছিল যে রাস্তা দিয়ে ডাকের চিঠি নিয়ে রানাররা যায় সে রাস্তা দিয়ে পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের রাস্তা ধরে চলতে লাগল। চলতে চলতে তাই আমি জানি নে। দেখতে দেখতে হাট বাজার সজাগ হয়ে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তার উত্তর দেওয়ার আগেই পাশের নৌকো থেকে কে যেন বলে উঠল, আরে কে? মিনুমা, তুমি এখানে কোথা থেকে? মৃন্ময়ী প্রচন্ড খুশি হয়ে বলে উঠল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব। আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি। সে এই উশৃঙ্খল প্রকৃতির মেয়েটিকে ভালোভাবে চিনত। সে বলল, বাবার কাছে যাবে? সে তো বেশ কথা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকোয় উঠল। মাঝি নৌকো ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হল। ভাদ্র মাসের ফুলে ওঠা নদী ভরা নদীর স্রোতে নৌকো দুলতে লাগল। মৃন্ময়ীর সমস্ত শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে এল। আঁচল পেতে সে নৌকোর মধ্যে শুয়ে পড়ল। দেখতে দেখতে নদীর দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমোতে লাগল। ভাদ্র মাসের ফুলে ওঠা নদী
ভরা নদীর স্রোতে নৌকো দুলতে লাগল। মৃন্ময়ীর সমস্ত শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে এল। আঁচল পেতে সে নৌকোর মধ্যে শুয়ে পড়ল। দেখতে দেখতে নদীর দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমোতে লাগল। ঘুম ভাঙার পর জেগে উঠে মৃন্ময়ী দেখল সে তার শ্বশুর বাড়ির খাটে শুয়ে আছে। তাকে জেগে উঠতে দেখে ঝি বকাবকি আরম্ভ করে দিল। শাশুড়ি এসে খুব কঠিন কঠিন কথা বলতে লাগলেন। মৃন্ময়ী বড় বড় চোখ করে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। শেষে তিনি যখন তার বাপের শিক্ষার দোষের কথা বললেন, তখন মৃন্ময়ী তাড়াতাড়ি পাশের ঘরে ঢুকে ভেতর থেকে শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, মা, বউকে 2-1 দিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে এমন বকতে লাগলেন যেমন আগে কোনোদিন বকেননি। দেশে এত মেয়ে থাকতে বেছে বেছেই হাড় জ্বালানোর দোষী মেয়েকে ঘরে আনার কি দরকার ছিল জানি না বাপু। সেদিন সমস্ত দিন বাইরে ঝড় বৃষ্টি, ঘরের মধ্যেও একই রকম দুর্যোগ চলতে লাগল। তার পরদিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে তুলে বলল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী তাড়াতাড়ি অপূর্বর হাত চেপে ধরে চমকে উঠে বলল, যাব। তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি খাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী কৃতজ্ঞতা ভরা চোখে একবার অপূর্বর মুখের দিকে তাকাল। তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে বেরোনোর জন্য তৈরি হয়ে নিল। অপূর্ব মায়ের চিন্তা দূর করবার জন্য একখানা চিঠি রেখে দুজনে বেরিয়ে পড়ল। মৃন্ময়ী সেই অন্ধকার রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামের পথে এই প্রথম স্বেচ্ছায় অপূর্বর হাত ধরল। তার মনের আনন্দ, উদ্বেগ সেই নরম ছোঁয়ার মধ্য দিয়ে অপূর্বর শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। নৌকো সেই রাতেই ছেড়ে দিল। আনন্দ উচ্ছ্বাসে মন অশান্ত। তা সত্ত্বেও বেশি দেরি না করেই মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুধারে কত গ্রাম, কত বাজার, শস্যের ক্ষেত, কত নৌকো যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেকটা ছোটখাটো বিষয়ে অপূর্বকে 1000 বার করে প্রশ্ন করতে লাগল। ওই নৌকায় কি আছে? ওটা তিসির নৌকা, ওটা তিলের। ওরা কোথা থেকে এসেছে? এই যে জায়গাটা, এর নাম কি? এমন সব প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতে পায়নি। এ তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। সব প্রশ্নেরই উত্তর দিল, যদিও বেশিরভাগের সঙ্গে সত্যের মিল হয়নি। ওটা জমিদারির কাছারি। পরদিন সন্ধ্যাবেলায় নৌকো কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একখানা ময়লা চৌকো কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালিয়ে ছোট ডেস্কের উপর চামড়ায় মোড়া মস্ত খাতা রেখে ঈশানচন্দ্র খালি গায়ে টুলের উপর বসে হিসেব লিখছিলেন। এমন সময়ে নতুন দম্পতি ঘরের মধ্যে এসে দাঁড়াল। মৃন্ময়ী ডাকল, বাবা। সে ঘরে এমন গলার আওয়াজ কখনো শোনা যায়নি। ঈশানের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগল। কি করবে, কি বলবে কিছুই ভেবে পেল না। তার মেয়ে জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ যুবরানী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের কেমন করে কোথায় বসতে দেবে, কি খাওয়াবে, এই সমস্ত ভেবে যেন দিশেহারা হয়ে পড়ল। মৃন্ময়ী বলল,
বাবা, আজ আমরা সবাই মিলে রাঁধবো। অপূর্ব এ প্রস্তাবে খুব উৎসাহ দেখালো। হ্যাঁ, সেই ভালো, আমরা সবাই মিলে রাঁধবো। ঘরের মধ্যে জায়গার অভাব, লোকের অভাব, খাবারেরও অভাব, কিন্তু ছোট্ট ছিদ্র থেকে ফোয়ারা যেমন 4 গুণ গতিতে বেরিয়ে আসে, তেমনি করে দারিদ্রের ছোট্ট মুখ থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় বেরোতে লাগল। দুবেলা নিয়মিত স্টিমার এসে ঘাটে লাগে। কত লোক, কত কোলাহল। সন্ধ্যাবেলায় নদীর তীর একেবারে নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা। 3 জনে মিলে নানা রকম জোগাড় করে, ভুল করে, এক করতে আরেক করে তুলে রাঁধাবাড়া করে। তারপরে মৃন্ময়ের হাতের বালা শব্দ তুলে স্নেহ মাখা হাতে পরিবেশন। শ্বশুর জামাইয়ের একসঙ্গে বসে খাওয়া। মৃন্ময়ীকে তার গিন্নিপনার 1000 রকম ভুল দেখিয়ে অপূর্বর হাসাহাসি। তা নিয়ে আবার মৃন্ময়ের ঝগড়া, অভিমান, এই সব নিয়ে কটা দিন কেটে গেল। শেষে অপূর্ব জানালো, আর বেশি দিন থাকা উচিত হবে না। মৃন্ময়ী করুণ স্বরে বলল, আর কিছুদিন থাকি। ঈশান বলল, কাজ নেই। বিদায়ের দিনে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত রেখে কান্না ভেজা গলায় ঈশান বলল, মা, তুমি শ্বশুর বাড়ি আলো করে লক্ষ্মী হয়ে থেকো। কেউ যেন আমার মিনুর কোনো দোষ না ধরতে পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে অপূর্বর সঙ্গে বিদায় নিল। দুজন অপরাধী বাড়িতে ফিরে আসার পর মা ভীষণ গম্ভীরভাবে রইলেন, কোনো কথাই বললেন না। শেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে বললেন, বউয়ের কি করবে? বউ এখানেই থাক। না বাপু, কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গেই নিয়ে যাও। মা সচরাচর অপূর্বকে তুই করে কথা বলেন। অপূর্ব অভিমান ভরা গলায় বলল, ও আচ্ছা। কলকাতায় যাওয়ার আয়োজন পড়ে গেল। যাওয়ার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে আঘাত লাগলো। মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? না। তুমি আমাকে ভালোবাসো না? রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? হ্যাঁ। আমি অনেকদিন বাড়ি আসতে পারবো না, বোধহয় 2 বছর বা তারও বেশি হতে পারে। তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখ রজাসের ছুরি কিনে নিয়ে এসো। তুমি তাহলে এইখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। খুব খুশি হলে? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার মনে করল না। ঘুমোতে লাগলো, কিন্তু অপূর্বর ঘুম হল না। বালিশ উঁচু করে ঠাসান দিয়ে বসে রইল। অনেক রাত্রে হঠাৎ চাঁদের আলো বিছানার উপর এসে পড়ল। অপূর্ব সেই আলোয় মৃন্ময়ের দিকে তাকিয়ে দেখল। মনে হলো রাজকন্যাকে কে যেন রূপোর কাঠি ছুঁয়ে অচেতন করে রেখে গিয়েছে। একবার সোনার কাঠি পেলেই এই ঘুমন্ত আত্মাটিকে জাগিয়ে তুলে মালা বদল করে নেওয়া যায়। রূপোর কাঠি হলো হাসি, আর সোনার কাঠি চোখের জল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল। বলল, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে,
চলো তোমাকে তোমার মার বাড়ি রেখে আসি। মৃন্ময়ী বিছানা থেকে উঠে দাঁড়ালো। অপূর্ব তার দুহাত ধরে বলল, এখন আমার একটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করেছি, আর যাওয়ার সময় তার একটি পুরস্কার দেবে। কি? তুমি ইচ্ছে করে ভালোবেসে আমাকে একটি চুমু দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনায় আর মুখের গম্ভীর ভাব দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি সামলে মুখ বাড়িয়েও দিল, কিন্তু কাছাকাছি গিয়ে আর পারল না। খিলখিল করে হেসে উঠল। এমন দুবার চেষ্টা করে শেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। অপূর্ব শাসনের ছলে তার কান ধরে নেড়ে দিল। মৃন্ময়ী আর হাসল না। ঘোর বেলাকার নির্জন পথ দিয়ে তাকে তার মার বাড়িতে রেখে এসে অপূর্ব বাড়ি এসে মাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার অসুবিধে হবে। সেখানে ওরও কোনো সঙ্গিনী নেই। তুমি তো তাকে এ বাড়িতে রাখতে চাও না, আমি তাই তার মার বাড়িতেই রেখে আসলাম। গভীর অভিমানের মধ্যে মা ছেলের ছাড়াছাড়ি হলো। মার বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না। সে বাড়ির আঁকা গোড়া সব যেন বদলে গিয়েছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে ভেবে পেল না। হঠাৎ তার মনে হলো যেন সমস্ত বাড়িতে, এমনকি সমস্ত গ্রামেও কোনো লোক নেই। ঠিক যেন দুপুরে সূর্যগ্রহণ হলো। কিছুতেই বুঝতে পারল না আজ কলকাতায় চলে যাওয়ার জন্য এত প্রাণপণ ইচ্ছে করছে, অথচ কাল রাত্রে সেই ইচ্ছে কোথায় ছিল। কাল সে জানত না জীবনের যে অংশ ছেড়ে যাবার জন্যে তার এত মন কেমন করছিল, তার আগেই তার পুরোপুরি স্বাদ বদল হয়ে গিয়েছে। বিধাতা কখন মৃন্ময়ের ছেলেবেলা আর যৌবনের মাঝে আঘাত করেছিলেন? আজ সে ছেলেবেলার অংশ যৌবন থেকে খসে পড়ল। মৃন্ময়ী অবাক হয়ে ব্যথিত হয়ে তাকিয়ে রইল। মৃন্ময়ীকে আর কেউ বাড়ির বাইরে দেখতে পেল না। রাখাল তাকে দেখলে ভয় পায়, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে গিয়ে বলল, মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে যাওয়ার সময় ছেলের বিষণ্ণ মুখ মনে করে অপূর্বর মায়ের মন ভেঙে যায়। সে যে রাগ করে বউকে বেয়ানের বাড়িতে রেখে এসেছে, এ তার মনে বড় বিঁধতে লাগলো। এমন সময় একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। শাশুড়ি তক্ষুনি তাকে বুকে চেপে ধরলেন। মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। সে মৃন্ময়ী আর নেই। তিনি ঠিক করেছিলেন যে মৃন্ময়ীর দোষগুলি একটি একটি করে ঠিক করে নেবেন, কিন্তু আর একজন একটি অজানা অদৃশ্য উপায়ে মৃন্ময়ীকে যেন নতুন জন্ম দিয়ে দিলেন। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল নারী প্রকৃতি মৃন্ময়ের সমস্ত শরীরে সমস্ত অন্তরে ভরে উঠল, এতে তাকে যেন কষ্ট দিতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছে মতো আমাকে চালনা করলে না কেন?
আমি রাক্ষসী? যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা কেন সইতে গেলে? অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী তার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ীও আজ বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন? কি ভেবে চলে গেলেন? অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী সে কথা মনে করে একদিন দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলবার আছে, কিছুই ভেবে পেল না। আসল কথা সবই বলা হয়ে গেল বটে, কিন্তু মনের ভাব আরেকটু প্রকাশ করে বলা দরকার। মৃন্ময়ীও তা বুঝল। আরো অনেকক্ষণ ভেবে ভেবে আরো কয়েকটা নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো জানিও, আর বাড়ি এসো। মা ভালো আছেন? বিশু মুটি ভালো আছে? কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল। খামে মুড়ে প্রত্যেক অক্ষরের ওপর এক ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল। শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। খামে নামটুকু ছাড়া যে আরো কিছু লেখা দরকার, মৃন্ময়ীর তা জানা ছিল না। পাছে শাশুড়ি কিংবা আর কারো নজরে পড়ে যায়, সে লজ্জায় চিঠিখানা এক বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য, এই চিঠির কোনো ফল হল না। অপূর্ব বাড়ি এলো না। মা দেখলেন ছুটি হলো, তবু অপূর্ব বাড়ি এলো না। মনে করলেন এখনো সে তার উপর রাগ করে আছে। মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু তো অনেকদিন বাড়ি এলো না বৌমা, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে একবার দেখে আসি গো। তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতি দিয়ে ঘাট নাড়ল। অপূর্বকে কোনো খবর না দিয়ে তাকে খুশি করবার জন্য এই দুই অনুতপ্তা রমণী কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ের চিঠির আশায় নিরাশ হয়ে অপূর্ব সন্ধেবেলায় প্রতিজ্ঞা ভেঙে নিজেই তাকে চিঠি লিখতে বসেছে। এমন সময়ে ভগ্নিপতির কাছ থেকে চিঠি এলো। মা এসেছেন, তাড়াতাড়ি চলে এসো, রাত্রে এখানেই খাবে। খবর সব ভালো? খবর এমনি সব ভালো। এত আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গলের ভয়ে বিমর্ষ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে বোনের বাড়ি গিয়ে পৌঁছল। দেখা হতেই মাকে জিজ্ঞেস করল, মা সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। সেই জন্য এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? আইন পরীক্ষার পড়াশুনো এইসব আছে তো। খাওয়ার সময় বোন জিজ্ঞেস করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বলতে লাগলো, এই পড়াশোনার চাপে আর আনা হয়নি। ভগ্নিপতি হেসে বলল, ও সমস্ত মিথ্যা ওজোর।
আমাদের ভয়ে আনতে সাহস হয় না। কি তাই তো? বোন বলল, ভয়ঙ্কর লোকই বটে। ছেলে মানুষ হঠাৎ দেখলে আঁতকে উঠতে পারে। এইভাবে হাসি ঠাট্টা চলতে লাগলো, কিন্তু অপূর্ব ভীষণ মনমরা হয়ে রইল। সেই মা কলকাতা এলো, মৃন্ময়ী তো ইচ্ছে করলেই তার সঙ্গে আসতে পারত। বোধহয় মা আনবার চেষ্টাও করেছিল, সেই হয়তো রাজি হয়নি। মাকে একবার জিজ্ঞেস করে দেখব? না, থাক, দরকার নেই। কি কথায় কি ভেবে বসবে। সমস্ত জীবন, সমস্ত পৃথিবী আঁকাগোড়া ভুলে ভরা বলে মনে হতে লাগলো। খাওয়ার পর জোর হাওয়া উঠে বিষম বৃষ্টি আরম্ভ হলো। বোন বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও না? না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নিপতি বলল, হ্যাঁ, এই রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না। তোমার আবার ভাবনা কি? হ্যাঁ, অনেক অনুরোধের পর, প্রচুর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতটা থেকে যেতে রাজি হল। বোন বলল, দাদা, তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তুমি আর দেরি করো না তো, চলো শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছে। বিছানার অন্ধকারের মধ্যে একলা থাকতে পারলে বাঁচে। বারবার কথার উত্তর দিতে ভালো লাগছে না। শোবার ঘরের দরজায় এসে দেখল ঘর অন্ধকার। বোন বলল, বাতাসে আলো নিভে গেছে দেখছি। তা আলো এনে দেব কি দাদা? অপূর্ব বলল, না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখি না। বোন চলে যাওয়ার পর অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে গেল। খাটে শুতে যাচ্ছে, এমন সময় হঠাৎ হাতের বালার শব্দ কানে এলো। দুটি নরম হাত তাকে বন্দি করে ফেলল এবং একটি ফুলের মতো ঠোঁট দস্যুর মতো এসে পড়ে অবিরল চোখের জলে ভিজিয়ে তাকে অবাক হওয়ার সময় দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল, তার পরে বুঝতে পারল অনেক দিনের হাসির বাধায় একটি ব্যর্থ চেষ্টা আজ চোখের জলের ধারায় সমাপ্ত হল। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমাপ্তি। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। অপূর্ব ও রানারের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, মৃন্ময়ী ও অন্যান্য মহিলা চরিত্রে দেবশ্রী মুখার্জি, বনমালী, ঈশান, অপূর্বর ভগ্নিপতি এবং সূত্রধার দেবব্রত ব্যানার্জি। গল্পের অডিও রূপান্তর, গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শব্দ পুনর্নির্মাণ গোপাল দাস। গল্পের অডিও রূপান্তর ও পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকন প্রেস করতে
ভুলবেন না যেন, তাহলেই নতুন গল্প আসা মাত্রই জানতে পারবেন।